হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার সালাম নমস্কার জানিয়ে আমি শুরু করলাম আজকের ক্লাস। আজকে আমরা শুরু করছি ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে ধারক ও ধারকত্ব এই অধ্যায় থেকে সাজেস্টিভ এমসিকিউ সমাধানের পার্ট 2। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 11 থেকে। কি বলা হয়েছে? 1 ফরাড সমান সমান কত স্টেট ফরাড? এটা আমরা সবাই জানি। আমরা জানি যে ধারকত্বের যে একক ফরাড সেটা কিভাবে আসছে। কোশ্চেন নম্বর 11 আমরা জানি সি ইজিক্যাল টু কী হয়, কিউ বাই ভি, যেখানে সি হলো ধারকত্ব, কিউ হলো আধান, ভি হলো বিভব প্রভেদ। তাহলে এই ধারকত্বের একক 1 ফরাড বলতে বোঝাবে 1 কুলম্ব বাই 1 ভোল্ট। এইবার এদেরকে আমরা যদি সিজিএসে পরিণত করি তাহলে 1 কুলম্ব সমান সমান কত হয়? 3 × 10⁹ ইএসইউ, এবং 1 ভোল্ট সমান সমান 1/300 স্ট্যাট ভোল্ট, বা ইএসইউ বিভব। ঠিক আছে। আচ্ছা, এই 300টা তাহলে চলে যাবে উপরে, তাহলে হলো আমাদের 3 × 300 × 10⁹ ইএসইউ, এটা সমান সমান 9 × 10⁻11 ইএসইউ। আচ্ছা, এটাকেই আমরা কি বলবো? স্ট্যাট ফরাড থেকে আমরা স্ট্যাট ফরাডে চলে গেলাম। তাহলে এটা হলো স্ট্যাট ফরাড। তাহলে এটা আছে আমাদের অপশান এতে কমন। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 12 নম্বরে কি বলা হয়েছে? 3টি বিভিন্ন মানের ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে এদের তুল্য ধারকত্ব। আচ্ছা, এটা তো একদম ডাইরেক্ট কোশ্চেন। 3টি বিভিন্ন মানের ধারক আমরা ধরে নিব যে প্রদত্ত ধারক 3টি হলো C1, C2, C3 কমন, এবং এদেরকে বলা হয়েছে শ্রেণী সমবায়ে যুক্ত করে তুল্য ধারকত্ব বের করো, তাই তো? তাহলে শ্রেণী সমবায়ে যখন ধারক যুক্ত থাকে আমরা জানি কিভাবে এর তুল্য ধারকত্ব নির্ণয় করতে হয়, 1/, তাই না? 1/C ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু কী হয়? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। এরপর আমি কি করব? তাহলে এদেরকে ভগ্নাংশের যোগ করতে হবে আগে। তো এদের লসাগু কী হবে? লসাগু হবে C1, C2, C3, তাই না? লসাগু হলো C1, C2, C3। এবার C1 দিয়ে এটাকে ভাগ করলে থাকবে এখানে C2, C3 প্লাস C2 দিয়ে লসাগুকে ভাগ করলে থাকবে C1, C3 প্লাস C3 দিয়ে এটাকে ভাগ করলে থাকবে C1, C2। এবার সি ইকুইভ্যালেন্ট সমান সমান, তাহলে আমরা কি পাবো? সি ইকুইভ্যালেন্ট সমান সমান তুল্য ধারকত্ব, এটা উল্টে যাবে। এটা যখন সোজা করলাম এটাও সোজা করতে হবে। তাহলে C1, C2, C3 বাই, আচ্ছা C1, C2টা প্রথমে লিখছি, C1, C2, তারপরে C2, C3, তারপরে C1, C3। এইভাবে আমাদের উত্তরটা দেওয়া আছে। এটা কোন অপশানে আছে? উপরে C1, C2, C3, এটা আছে অপশান এ। 12 নম্বর হয়ে গেল আমাদের অপশান এ কমন। আচ্ছা, এর একটা অনুরূপও আছে যেখানে বলা হয়েছে শ্রেণী সমবায়ে 2টি ধারকত্ব C1, C2 আছে, এদের তুল্য ধারকত্ব কত? এবার 2টি আছে, তাহলে 2টি থাকলে আমরা কি করব? সিম্পল। এবার করছি আমরা তাহলে 2টি ধারক। এখানে 2টি C1, C2, তাহলে এটা থাকবে না, এটা মুছে দিলাম। এবার করছি আমরা অনুরূপ, একই রকম, আমি শুধু একটু করে দিলাম। আচ্ছা, তাহলে কি হবে? এটা C1, C2, তাহলে এটাতে হবে আমাদের C2, এটাতে হবে C1, ভগ্নাংশের যোগ করে দিলে কমন। তাহলে এটা উল্টে যাবে। আচ্ছা, এখানে লিখছি তাহলে সি ইকুইভ্যালেন্ট কী হবে আমাদের? C1, C2 বাই C1 প্লাস C2। তাহলে অনুরূপের উত্তর পাবো আমরা C1, C2 বাই C1 প্লাস C2। এটা আছে অপশান এতে কমন। এই গেল আমাদের 11, 12 বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 5 মাইক্রোফারাড ও 10 মাইক্রোফারাড ধারকত্ব সম্পন্ন 2টি ধারককে যথাক্রমে 16 ভোল্ট ও 20 ভোল্ট বিভবে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের বিভব হবে। আচ্ছা, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, অর্থাৎ সাধারণ বিভবের কথা জিজ্ঞাসা করা হয়েছে, তাই না? কোশ্চেন নম্বর 13। তো আমাদের প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত
প্রদত্ত ধারকত্ব, হ্যাঁ, প্রথম ধারকটাকে আমি বললাম C1, সেটা আছে 5 মাইক্রোফ্যারাড। তারপরেরটাকে আমি বললাম C2, সেটা আছে 10 মাইক্রোফ্যারাড। আর এদের যে বিভব সেটাও দেওয়া আছে কেমন। তাহলে প্রথমটাকে বললাম V1, সেটা কি হলো 16 ভোল্ট। দ্বিতীয়টা হলো V2, সেটা আছে 10 ভোল্ট। এবার সমান্তরাল সময়ে যুক্ত করে সাধারণ বিভব। আমরা সাধারণ বিভবের রাশিমালা সবাই জানি। সাধারণ বিভব কমন কি হয়? সাধারণ বিভব ভি যখন C1 V1 C2 V2 জানা থাকবে, তাহলে সাধারণ বিভবের রাশিমালা হয় C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার আমাদের সঠিকভাবে বসাতে হবে। হ্যাঁ, এখান থেকে লিখছি C1টা কত 5, এটাকে ফারাডে করে নিব 5 × 10⁶। তারপরে V1টা কত, এটা 16 প্লাস C2টা কত 10, তাহলে 10 × 10⁻⁻6। V2টা কত 10। ওকে, নিচে C1 প্লাস C2 মানে 5 × 10⁻⁻6 প্লাস 10 × 10⁻⁻6। হ্যাঁ, 10⁻⁻6 10⁻⁻6 10⁻⁻6 সবগুলো কমন চলে যাবে। 10⁻⁻6, তাহলে উপরে থাকলো 16 আছে 80, 10 10 100, আর নিচে থাকলো 10⁻⁻6, এখানেও কমন নিলাম, থাকলো 5 প্লাস 10। এবার এটার সঙ্গে এটা কেটে দিলাম, উপরে থাকলো তাহলে কত আমার 180, আর নিচে থাকলো 15 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় 12, তাহলে উত্তর হবে 12 ভোল্ট। সাধারণ বিভব আমরা কত পেলাম 13, এটাই নির্ণয় করতে বলছে খালি, তাই নাকি? সাধারণ বিভব হ্যাঁ 12 ভোল্ট, এটা আছে অপশান এতে। চলো এবার এটার একটা অনুরূপ আছে। অনুরূপটাতে কি বলা হয়েছে যে 0.1 m ও 0.4 m ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহী গোলক যথাক্রমে 80 ভোল্ট ও 20 ভোল্ট বিভবে আহিত করা হলো। আচ্ছা, ব্যাসার্ধ বিশিষ্ট ধারক, ব্যাসার্ধ এবার দেওয়া আছে। এরপর এদের একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো। ঠিক আছে, সাধারণ বিভব জিজ্ঞাসা করা হয়েছে, তার মানে এদের আমাদের অবশ্যই সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এবার গোলক দুটোর ব্যাসার্ধ দেওয়া আছে, এবার ধারকত্ব কিন্তু দেওয়া নেই। তো আমরা এটা মুছে দিলাম। এবার আমরা করছি 13 অনুরূপ। 13 অনুরূপ কমন 13 অনুরূপ। তাহলে কি করব এবার আমরা ধারকত্ব আগে আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তাহলে লিখব 0.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধারকের ধারকত্ব কত হবে? 0.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এবার সিজিএস এসআই পদ্ধতিতে ব্যাসার্ধ আমরা কি জানি, এটাকে বললাম C1, তাহলে হবে 4πε0 ব্যাসার্ধ আর এটা ব্যাসার্ধকে আমি R1 বলে দিলাম। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন থাক, আপাতত এরকম থাক, পরে মানটা বসিয়ে দেবো। আচ্ছা, তারপরে আরেকটা কি আছে 0.4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধারকের ধারকত্ব, এটাকে বললাম C2, আর এই ব্যাসার্ধটাকে R2 বলে দিলে 4πε0 R2 কেমন, যেখানে R1 = 0.1 মিটার এবং R2 = 0.4 মিটার। আমরা পরবর্তীকালে যখনই প্রয়োজন পড়বে মানটা বসিয়ে দেব। আর আমাদের যেটা কি দেওয়া আছে বিভব, এবং বিভব V1 দেওয়া আছে, মানে প্রথম ধারকের বিভব, সেটা হচ্ছে কত 80 ভোল্ট, এবং V2 দেওয়া আছে কত 20 ভোল্ট। এদের সাধারণ বিভব। তাহলে আমরা সাধারণ বিভব নির্ণয় করব। আমরা জানি সাধারণ বিভব V = C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার C1 C2 V1 V2 জানা আছে কমন। এবার মানগুলো আমরা বসাবো ভালোভাবে। C1 মানে এইটা, তাহলে এটা R1টা এখানে পুট করে দেবো 4πε0 × 0.1, এটা হলো C1। আচ্ছা, এটা C1 V1, V1টা হলো 80 × 80,
প্লাস C2টা 4 পাই এপসাইলন নট R2 মানে 0.4 আর V2 মানে 20, এটা হলো 20 বাই C1 প্লাস C2 এটা প্লাস এটা, তার মানে 4 পাই এপসাইলন নট ইন্টু 0.1 প্লাস 4 পাই এপসাইলন নট 0.4। হ্যাঁ, এবার উত্তর কীরকমভাবে দেওয়া আছে, আমাদের ভোল্টটা বের করতে হবে। তাহলে দেখো 4 পাই এপসাইলন নট এখানেও আছে, সব জায়গায় আছে, তাহলে ওটা কেটেই যাবে। উপর থেকে 4 পাই এপসাইলন নট কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো এটা ইন্টু এটা, 80 ইন্টু 0.1 করলে কী থাকবে 8, আর এখান থেকে তো কমন চলে গেলো, এখানে থাকছে 20 ইন্টু 0.4, তার মানে 8, এটা হবে 8। আচ্ছা, এখানে 4 পাই এপসাইলন নট কমন, এখানে থাকবে তাহলে 0.1 প্লাস, আচ্ছা 4 পাই এপসাইলন নট একটা লিখি, আর এখানে 0.4। এবার এটার সঙ্গে এটা কেটে গেল, থাকলো 8 8 16, আর এটা হলো আমাদের 0.5, এটা দশমিক চলে গেলো উপরে, 5 দিয়ে এটাকে ভাগ করলে হয় 5 3 15, আর 1 5 2 10, 32 ভোল্ট। এটা আছে আমাদের 13 অনুরূপ 32 ভোল্ট, অপশান বি। এইগুলো আমাদের 13 অনুরূপ এর সমাধান। এরপরে আমরা চলে যাব 14তে কী বলা হয়েছে, C1 C2 ধারকত্বের দুটি ধারকের সমান্তরালে যুক্ত করা হলো, সংস্থাটিতে কিউ আধান দিলে ধারকটির মধ্যে আধান বণ্টিত হয়, C1 C2 ধারকের আধানের অনুপাত কত। আচ্ছা, এবারে যখনই সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে, তাহলে তাদের বিভব হবে কি, সাধারণ বিভব। এবার সাধারণ বিভবের রাশিমালা কি হয়, মোট আধান বাই মোট ধারকত্ব। এখানে ধারকটির ধারকত্ব দেওয়া আছে। 14 নম্বর লিখব, ধারক দুটির ধারকত্ব কত আছে, C1 ও C2। এখানে মোট আধান কত দেওয়া হলো সংস্থাটাতে, সেটা হলো কিউ। হ্যাঁ, মোট আধান সেটা হলো কিউ। এবার এই কিউ আধান, আচ্ছা এটা স্মল কিউ আছে তাই না, সংস্থাটিতে স্মল কিউ আধান দেওয়া হলো, এই কিউ আধান ধারক দুটির মধ্যে বণ্টিত হবে। আচ্ছা, লিখব, যদি ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তবে এদের বিভব হবে সমান। হ্যাঁ, অর্থাৎ সাধারণ বিভব, এটা আমি ধরে নিলাম, এদের বিভব হয়ে গেল ভি। ওকে, আচ্ছা, এবার আমাদের বের করতে বলেছে অবশিষ্ট আধান এর অনুপাত, তাই না, C1 C2 ধারকের অবশিষ্ট আধানের অনুপাত। আচ্ছা, তাহলে কী করব, লিখব যে ধরি C1 ধারকে অবশিষ্ট আধান Q1 সমান সমান C1V, C2 ধারকে অবশিষ্ট আধান, এটাকে ধরলাম Q2 ইজিক্যাল টু C2V। আমাদের অনুপাত করতে হবে, অতএব Q1 বাই Q2 ইজিক্যাল টু C1V বাই Q1/Q2 না, কোনটা করতে বলেছে, C1 C2 ধারকের আধানের অনুপাত, ঠিকই আছে। তাহলে C2V কেটে গেল, C1/C2, এটা কোন অপশানে আছে, Q1 আধানের অনুপাত ধারকত্বের অনুপাতের সমান। 14 আছে C1 C2 অপশান এ, 14 হলো আমাদের অপশান এ, Q1/Q2 এর অনুপাত হবে C1/C2 এর অনুপাতের সমান। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় ধারকের ধারকত্ব। আচ্ছা, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় ধারকের ধারকত্ব। সিজিএস পদ্ধতিতে আমরা জানি যে ধারকের যে ধারকত্ব সেটা তার ব্যাসার্ধের সমান, অতএব 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ধারকের ধারকত্ব হবে 20 স্ট্যাটফারাড। 15 নম্বর, এটা মুছে দিলাম। 15 নম্বর লিখব যে আমরা জানি সিজিএস পদ্ধতিতে গোলীয়
ধারকের ধারকত্ব তার আধানের তার ব্যাসার্ধের সমান। অতএব ধারকত্ব তাহলে কত হবে? আমাদের ধারকত্ব এটা হবে 20 স্ট্যাট ফরাড। এটা আছে অপশান বিতে, 15 নম্বর অপশান বি, 20 স্ট্যাট ফরাড। এরপরে এর অনুরূপ দেওয়া আছে 15 অনুরূপ কি? আর ব্যাসার্ধের গোলীয় ধারকের ধারকত্বের মান। আচ্ছা, এবার যদি ব্যাসার্ধ আর বলা থাকে, এবার আমরা এসআই পদ্ধতিতে করব। তাহলে এসআই পদ্ধতিতে এর অনুরূপটা কি বলেছে? অনুরূপ এবার লিখব যে এসআই পদ্ধতিতে গোলীয় ধারকের ধারকত্ব কি হয়? 4 পাই এপসাইলন নট ব্যাসার্ধ। বাস, ক্যাপিটাল আর দেওয়া ছিল ব্যাসার্ধটা। হ্যাঁ, তাহলে 4 পাই এপসাইলন নট ব্যাসার্ধ কোথায় আছে? অপশান এ। এটা হয়ে গেল আমাদের অপশান এ। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 16 নম্বর কি বলা হয়েছে? এন সংখ্যক সদৃশ্য সমান্তরাল পাতের প্রত্যেকটির ক্ষেত্রফল এ এবং পরপর দুটি পাতের ব্যবধান ডি একটি অন্তর একটি পরিবাহী তার দ্বারা যুক্ত থাকলে সমবায়টির তুল্য ধারকত্ব। আচ্ছা, এটা তো আমাদের যে ছায়া প্রকাশনী বই, এটার মধ্যেই ডাইরেক্ট করে দেওয়া আছে সমাধানটা। তাহলে তোমরা সেখান থেকে এটা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রতিটি পাতের ধারকত্ব সি হলে এন সংখ্যক পাত থাকলে ধারকত্ব। আচ্ছা, এটাও আমাদের দেওয়া আছে। এটার উত্তর হবে যতগুলো পাত থাকে সেখান থেকে একটা কম ধারক গঠিত হয়। তাহলে এটার উত্তর হবে n-1 ইন্টু সি। আমাদের এটা বইয়ে আমরা পেয়ে যাব, তাই এটা আমি ছেড়ে দিলাম, তোমরা এটা সমাধান করে নিও। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 17। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে। সদৃশ্য ধারকগুলির প্রত্যেকটির ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হলে এ বি এর মধ্যে তুল্য ধারকত্ব হবে 7 মাইক্রোফ্যারাড, 2.5 মাইক্রোফ্যারাড, 5/3 মাইক্রোফ্যারাড, 3/5 মাইক্রোফ্যারাড। তাহলে আগে আমি ছবিটি করার চেষ্টা করি। কোশ্চেন নম্বর 17 কমন কি দেওয়া আছে? ছবিটা অনেকগুলো, কয়টা ধারক আছে এখানে? 1 2 3 4 5 6 7, 7টা আছে টোটাল। তাহলে আমাদের এই হলো একটা ধারক, 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 এই হলো একটা ধারক। টোটাল হয়ে গেল 1 2 3 4 5 6 7, 7টা ধারক আছে। কমন এইবার কি হলো যে মাঝে মাঝে তার কানেক্টেড আছে। কোথায় আছে? একটা এইখান থেকে দুটো ধারক পর, এইখান থেকে দুটো ধারক পর একটা তার, তারপরে এইখান থেকে আবার দুটো ধারক পর, এইখান থেকে দুটো ধারক পর। হ্যাঁ, এটা ছাড়া আছে। তারপরে এখান থেকে দুটো ধারক পর যুক্ত এইখানে, এটা একটা ধারক, এটা একটা ধারক কমন। আচ্ছা, তারপরে এইখান থেকে এইখানে। এইভাবে আমাদের এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি দেওয়া আছে কমন। এবারে এ বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। প্রত্যেকটির মান, এদের যে মান ধারকত্ব সেটা দেওয়া আছে কত? 1 মাইক্রোফ্যারাড করে, প্রত্যেকটাই 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটার সমাধান আমরা কিভাবে করব? এই যে তার যুক্ত করা আছে এর মধ্যে বর্তনীর এই অংশে কোনো রকম যন্ত্রপাতি নেই, অর্থাৎ ধারক নেই। তাহলে আমরা এই পয়েন্টের যা ভোল্টেজ এবং এই পয়েন্টের যা ভোল্টেজ একই মনে করতে পারি। এই পয়েন্টটাকে এ বললে এই পয়েন্টটাকেও আমরা এ বলবো। এবার এই পয়েন্টটা বি, এই তারের মধ্যে কোনো রকম যন্ত্রপাতি নেই, এই পয়েন্টটার ভোল্টেজ এই পয়েন্টটার ভোল্টেজ হবে সমান। তাহলে এটাকে বি বললে এটাকেও আমরা বলবো বি কমন। আচ্ছা, আমরা ধরে নিলাম যে আমরা এই পয়েন্টটাকে কি বলবো? সি। এই পয়েন্টটাকে বলবো সি। তাহলে এই অংশে কোনো রকম বর্তনী নেই, তাহলে এই পয়েন্টটাকে সি বললে এটাকেও আমি বলবো সি। এই পয়েন্টটাকে ধরলাম আমি ডি বলবো, এই পয়েন্টটাকে ডি, তাহলে এটাকে ডি বললে এইটাকেও আমি বলবো ডি কমন। তাহলে দেখো এই প্রথম ধারকটা এ আর সি এর মধ্যে যুক্ত, এই ধারকটা এ আর সি এর মধ্যে যুক্ত, এই ধারকটা এ আর সি এর মধ্যে যুক্ত, বোঝা যাচ্ছে কিছু? এই ধারকটা বি আর ডি এর মধ্যে যুক্ত, এই ধারকটা বি আর ডি এর মধ্যে যুক্ত, এই ধারকটা বি আর ডি এর মধ্যে যুক্ত। এইবার আমি ছবিটা করছি। আবার এটারই এক্সটেন্ডেড রূপ কী হতে পারে?
এই হলো আমাদের একটা ধারক যারা এ আর সি এর মধ্যে যুক্ত। এই হলো আরেকটা ধারক যারা এ আর সি এর মধ্যে যুক্ত, এটা এ, এটা সি। এবং এই হলো আরেকটা ধারক যারা এ আর সি এর মধ্যে, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক এ আর সি এর মধ্যে যুক্ত। এখানে আরেকটা ধারক আছে, এই গেল আমাদের আরেকটা ধারক, এটা সি। এবার বি আর ডি, এদিকে বি থাকবে, এদিকে ডি থাকবে, হ্যাঁ। তাহলে এদের মধ্যে একটা ধারক এইভাবে যুক্ত, এদের মধ্যে একটা ধারক এইভাবে যুক্ত, এদের মধ্যে একটা ধারক এইভাবে যুক্ত, এটা বি, এটা ডি, ঠিক আছে। প্রত্যেকটার মান কিন্তু সমান 1 মাইক্রোফারাড, ঠিক আছে। তাহলে এই তিনটা আমরা বুঝতে পারছি কিসে যুক্ত, সমান্তরাল। এই তিনটা সমান্তরাল। তাহলে সর্বপ্রথম আমাদের এদের সমাধানটা বের করে নিতে হবে। তাহলে লিখব যে চিত্রানুযায়ী বর্তনীর প্রথম তিনটি ধারক সমান্তরাল সমবায়ে যুক্ত এবং অন্তিম তিনটি ধারকও সমান্তরাল সমবায়ে যুক্ত। অতএব এই তিনটার জন্য তুল্য ধারকত্ব, অতএব প্রথম তিনটি ধারকের তুল্য ধারকত্ব সেটা সমান সমান কত হবে, 1। আচ্ছা, সমান্তরাল সমবায় হলে কি হয়, সি ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3, C1 প্লাস C2 প্লাস C3। কিন্তু এখানে প্রত্যেকটাই তো 1 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান এটা মাইক্রোফারাড সমান সমান 3 মাইক্রোফারাড। এবং অন্তিম তিনটাও তো এদের মানে কি সমান্তরাল সমবায়ে যুক্ত, তাহলে কত হবে, এবং অন্তিম তিনটির ধারকত্ব সেটা আমরা বললাম সি ড্যাশ ইকুইভ্যালেন্ট ইজিক্যাল টু, এটাও হবে 3 মাইক্রোফারাড, কারণ এটাও সমান্তরাল সমবায়ে যুক্ত। আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে যে বর্তনীটা আমরা পাবো সেটা কেমন হতে পারে, সেটা হবে এই তিনটার জন্য আমরা পেলাম সি ইকুইভ্যালেন্ট, এটা এই ধারকটা আছে, আর এই তিনটার জন্য আমরা পেলাম আরেকটা ধারক, এটা হলো আমাদের সি ইকুইভ্যালেন্ট, আর এটা 1 মাইক্রোফারাড, আর এটা সি ড্যাশ ইকুইভ্যালেন্ট। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এই হলো আমাদের লাস্ট বর্তনী। এবার এই বর্তনীর মধ্যে যে তিনটা ধারক আছে তারা কিভাবে যুক্ত, তারা শ্রেণী সমবায়ে যুক্ত। এবার শ্রেণী সমবায়ের জন্য আমাদের তুল্য ধারকত্বের রাশিমালা ব্যবহার করতে হবে। তাহলে উপরের অংশটা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। কোশ্চেন নম্বর 17 ছিল এটা। তাহলে লিখব যে এখন বর্তনীর তুল্য ধারকত্ব কী হবে, এটাকে বললাম সি ফাইনাল সমান সমান 1/c ইকুইভ্যালেন্ট প্লাস 1 এটাকে বলে দিলাম সি, আর এটা হলো আমাদের সি ড্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, শ্রেণী সমবায়, তাহলে 1/c ফাইনাল হতে হবে, 1 হবে এটাও, কেমন। তো এবার মানগুলো বসাবো, সি ইকুইভ্যালেন্ট মানে 3, 1/3, সি মানে এটা 1, আর এটা 1/c ইকুইভ্যালেন্ট মানে এটাও 3, তাই না। এবার এটাকে লসাগু করলে কি হবে, 3, এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে 1, তাহলে এটা হলো 5/3। আচ্ছা, এবারে এইটুকুর দরকার নেই,
অতএব আমরা পেলাম 1/c ফাইনাল সমান সমান 5/3। হ্যাঁ, 5/3। আচ্ছা, এটা দেখে নাও। অতএব c ফাইনাল সমান সমান আমরা পাবো 3/5 মাইক্রোফ্যারাড। ওকে, তো কত 3/5, এটা কত নম্বর? 17। 3/5 এটা আছে অপশান ডি, অপশান ডি। হ্যাঁ, এটা মনে হয় দেখা যায়নি, আর তবুও একবার আমি বলে দিচ্ছি। আমি করেছিলাম c ফাইনাল ইজিক্যাল টু 1/c ইকুইভ্যালেন্ট, 1/c ইকুইভ্যালেন্ট, এটা 1/c আর এটা 1/c ইকুইভ্যালেন্ট ড্যাশ, কারণ এটা শ্রেণী সময়ে যুক্ত হলে তুল্য ধারকত্ব আমরা এভাবে বের করি। এবার সিম্পল মানগুলো বসালাম 1/3, 1/1 প্লাস 1/3, লসাগু করলে আমরা পেলাম 3, তাই না? তাহলে 3 দিয়ে একে ভাগ করলে 1, 1 দিয়ে একে ভাগ করলে 3, 3 দিয়ে একে ভাগ করলে 1, আর উপরে তো 1 1ই ছিল, তাহলে এটা হয়ে গেলো 5/3। এটা এখানে লেখা হয়েছে। অতএব সি ফাইনাল যেগুলো 5/3, এটা আছে অপশান ডি। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 18 নম্বরে কী বলা হয়েছে? একটি পরিবাহী তারের সঙ্গে C1 C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারক যুক্ত আছে, তাদের সমপরিমাণ কিউ আধানে আহিত করা হলো, তাহলে ধারকটির সাধারণ বিভব এবং ধারকগুলির অর্জিত তড়িৎ আধানের পরিমাণ। প্রথমে আমাদের সাধারণ বিভব নির্ণয় করতে হবে, আর শেষে হচ্ছে আমাদের কি করতে হবে? এদের আধানের পরিমাণ। 18 দেখো, এখানে যেটা বলা হলো যে আমাদের প্রদত্ত ধারকটিগুলির, হ্যাঁ, প্রদত্ত ধারকের ধারকত্ব কি দেওয়া আছে? C1 ও C2। এতে তাদের সমপরিমাণ কিউ আধানে আহিত করা হলো, বলা হলো তাদের সমপরিমাণ কিউ আধানে আহিত করা হলো, এই কথাটার অর্থ হচ্ছে যে এটাকেও কিউ আধান দেওয়া হলো, এটাকেও কিউ আধান দেওয়া হলো, তাহলে মোট আধান কত হলো? মোট আধান হলো 2Q। এবার আমরা কি জানি যে সাধারণ বিভব V ইজিক্যাল টু মোট আধান বাই মোট ধারকত্ব, তাই না? এবার মোট আধান কত? এখানে 2Q। মোট ধারকত্ব কত? C1 প্লাস C2। এটা অপশান এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। কিন্তু আমি যখন এর অবশিষ্ট আধান বের করব, এটাও তো বলা হয়েছে, তাই না, যে ধারকগুলির দ্বারা অর্জিত তড়িৎ আধানের পরিমাণ। হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে উত্তরগুলো অবশিষ্ট আধান রাশিমালাটা দেওয়া আছে, আবার অর্জিত তড়িৎ আধানের পরিমাণ, মানে ম্যাচ করছে না। অঙ্কটাকে একটু আর কি 2018-তে যেটা ছিল একটু পাল্টে দেওয়া হয়েছে, সেই জন্য কথাগুলো ম্যাচ করছে না। তো আমি যদি অবশিষ্ট আধান বের করি, এবার প্রথম ধারকে অবশিষ্ট আধান এটাকে ধরলাম আমি Q1, তাহলে কি হবে? সাধারণ ধারকত্ব বাই সাধারণ বিভব। এটা যদি বসাই আমরা কি পাবো? C1 তো C1ই থাকবে, আর সাধারণ বিভব আমরা পেলাম এটা ইন্টু 2Q বাই C1 প্লাস C2। তাহলে উত্তরে আমরা পাচ্ছি 2C1Q বাই C1 প্লাস C2। এবার উত্তরে এটা দেওয়া নেই, তাই না? উত্তরে আছে C1Q বাই C1 প্লাস C2। সেম দ্বিতীয় ধারকে অবশিষ্ট আধান Q2, সেটা কত হবে? C2V, C2 ইন্টু 2Q বাই C1 প্লাস C2, তাহলে এটা হবে 2C2Q বাই C1 প্লাস C2। এটা হলো অবশিষ্ট আধান। আমরা দেখতে পেলাম এখানে আমাদের যে অবশিষ্ট আধান Q1 Q2 সেটাতে 2 আছে, কিন্তু উত্তরের মধ্যে আমাদের C1Q বাই C1 প্লাস C2, C2Q বাই C1 প্লাস C2 দেওয়া আছে। এবার যদি আমরা এতে যে বন্টিত আধান সেটাও সেই রাশিমালাটাও বের করতাম, আমি করে দেখেছি, এটার সঙ্গেও আমাদের উত্তরগুলো ম্যাচ করছে না। তাই আমরা এক কাজ করতে পারি যে এইখানে যে মোট আধান সেটাকে যে কোনো সংস্থার মধ্যে ধরে নিলেই অঙ্কটা সমাধান সম্ভব। হ্যাঁ, উত্তর মেলানো সম্ভব। যদি টোটাল আধান আমরা কিউ ধরে নিই, যে সংস্থার মধ্যে কিউ পরিমাণ আধান দেওয়া হলো, তাহলে আমাদের বিভব হয়ে যাবে
Q/C1+C2 এবং এখানে যে অবশিষ্ট আধান সেটা হয়ে যাবে এটা। তাহলে এই টুগুলো সব মুছে যাবে। তাহলে আমাদের উত্তর যেটা সেটা অপশান বি এর সঙ্গে ম্যাচ করবে। তাহলে আমি আর এটা ঠিকভাবে বলতে পারলাম না যে এ নম্বর অপশান না বি নম্বর অপশান হবে। সমপরিমাণ আধান যদি দেওয়া হয় তাহলে কিন্তু উত্তরের সঙ্গে ম্যাচ করছে না। ঠিক আছে, তাহলে যে কোনো একটা আধানের মধ্যে ধারকের মধ্যে কিউ আধান ধরে বা সংস্থার মধ্যে কিউ আধান ধরে আমি অঙ্কটা সমাধান করে দিলাম। পাবেন। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 19। কী বলা হয়েছে? প্রদত্ত বর্তনীতে ধারকের আধান ও ধারকটির সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে? আচ্ছা, একটা চিত্র দেওয়া আছে। কোশ্চেন নম্বর 19। আমাদের ছবিটা কীরকম? এই হলো, এইখানে আছে আমাদের ব্যাটারি, কেমন? এখানে একটা রোদ, তারপরে এইখানে একটা রোদ, আর আমাদের এই জায়গায় একটা ধারক। ধারকটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, এটা 5 ওহম, এটা 10 ওহম। ঠিক আছে, এটা 3 ভোল্টের ব্যাটারি। আমাদের আধান বর্তনীতে ধারকের আধান সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে, তাই তো? 19। তাহলে এটা হচ্ছে ব্যাটারি, এটা পজিটিভ নেগেটিভ। তো একটা কথা আমরা লিখতে পারি যে আমরা জানি ধারকের মধ্যে ডিসি কারেন্ট বা ব্যাটারির যে তড়িৎ, ডিসি কারেন্ট তড়িৎ বা ব্যাটারি তড়িৎ প্রবাহিত হয় না। হ্যাঁ, এর মধ্যে ডিসি কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে এখানে আমাদের ভোল্টেজ কত? 3 ভোল্ট। তাহলে এর মধ্যে দিয়ে যখন প্রবাহিত হবে না, তাহলে কারেন্ট প্রবাহিত হবে এখান থেকে এইভাবে আমাদের সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ধরলাম আই কারেন্ট প্রবাহিত হলো। তাহলে এই কারেন্টটা কত সেটা আগে আমরা নির্ণয় করবো। এখানে মোট রোধ কত? এই দুটো রোধ শ্রেণী সমবায়যুক্ত। মোট রোধ 5 + 10 = 15 ওহম। অতএব প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা I = V/R। ভি কত? 3, রোধ কত? 15 = 1/5 এম্পিয়ার। এই হলো আমাদের কারেন্ট। তাহলে এই জায়গাটায় পার্টিকুলারলি আমাদের ধারকটা যুক্ত আছে। তাহলে এর মধ্যে ভোল্টেজ কত হবে? তাহলে লিখব 5 ওহম রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ। তাহলে কি হবে? 5 ওহম রোধের মধ্যে দুই প্রান্তে বিভব প্রভেদ, 5 ওহম রোধের মধ্যে দুই প্রান্তে বিভব প্রভেদ। V = কি হয়? IR 1/5 ইন্টু এটা 5 = 1 ভোল্ট। তাহলে আমরা এর মধ্যে ভোল্টেজ পেয়ে গেলাম 1 ভোল্ট। তাহলে এখানে যদি বিভব প্রভেদ 1 ভোল্ট হয়, তাহলে এই যে ধারক আছে তার মধ্যেও বিভব পার্থক্য হবে 1 ভোল্ট। তাহলে অতএব লিখব যে 10 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তে বিভব প্রভেদ হলো 1 ভোল্ট। এবার আমরা 1 ভোল্ট পেয়ে গেলাম বিভব প্রভেদ। এইবার বিভব প্রভেদ যদি পেয়ে যাই, তাহলে আমরা নির্ণয় করতে পারবো আধান। অতএব এত 10 কুলম ধারকের আধান কিউ = কী হবে? আধান সমান CV। সি কত? 10 ইন্টু 10⁻⁻6 ফারাডে করলাম, আর বিভব 1। তাহলে এটা হবে 10 ইন্টু 10⁻⁻6 কুলম সমান 10 মাইক্রোকুলম। তাহলে আমরা আধান পেয়ে গেলাম 10 মাইক্রোকুলম। এরপরে কি বের করব? সঞ্চিত শক্তি। হ্যাঁ, সঞ্চিত শক্তি 10 মাইক্রোফ্যারাড ধারকের সঞ্চিত শক্তি।
সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার হাফ 10 ইন্টু 10⁻⁻6 আর ভি হলো 1 স্কোয়ার। তাহলে এটা দিয়ে এটাকে কেটে দেবো 5, এটা হলো 5 ইন্টু 10⁻⁻6 জুল। তাহলে এটা আছে 10 মাইক্রোফারাড, এটা হলো 5 ইন্টু 10⁻6 10 মাইক্রোফারাড। এটা আছে আমাদের 10 মাইক্রোফারাড আর 5 ইন্টু 10⁻6 জুল, অপশান বিতে, অপশান বি। 19 হয়ে গেল আমাদের অপশান বি। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 20। এখানে কী বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা। আচ্ছা, এটা তো ডাইরেক্ট থিওরিটিক কোশ্চেন। সমান্তরাল পাত ধারকের স্থিতিশক্তির যে রাশিমালা সেটা কী হয়, হাফ সিভি স্কোয়ার। তাহলে এটা হবে অপশান এ। 20 নম্বর অপশান এ। এই যে আমরা সঞ্চিত শক্তির রাশিমালা ব্যবহার করেছি, 20 নম্বর হবে অপশান এ। 20 নম্বর অপশান এ, হাফ সিভি স্কোয়ার। কমন। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ক্লাসটি এখানে রাখছি। ধন্যবাদ।